দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান। সংস্কার ইস্যুতে গড়িমসি করছে সরকার, অভিযোগ এনসিপির। জ্বালানি আমদানিতে ব্যক্তি স্বার্থ পরিহারের তাগিদ। নানামুখী হস্তক্ষেপে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে মত বিশেষজ্ঞদের। উত্তরণে আসছে শক্তিশালী কমিশন, বললেন তথ্যমন্ত্রী। এবং দেশে কোরবানি পশুর কোনো সংকট হবে না, জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী। সীমান্ত পথে পশু প্রবেশ ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং জবাবদিহিতা। এজন্য বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ করবে না। সকালে ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। দেশের স্বার্থে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের তৃণমূলে কাজ করার মানসিকতা থাকতে হবে উল্লেখ করে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এটি প্রথম জেলা প্রশাসক সম্মেলন। 4 দিনের এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন, আমদানি নির্ভরতা ও অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক সবকিছুই ছিল অকার্যকর। শিক্ষা, স্বাস্থ্য সব সেক্টরই বলা যায় ভঙ্গুর অবস্থা। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ও নতুন সরকারের সামনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেচ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার উপর সরকার জোর দিয়েছে বলেও জানান সরকার প্রধান। জনগণকে যতটুকু সম্ভব সম্পৃক্ত করে সারা দেশে আমাদের যে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আগামী 5 বছর, এই কাজটি আমরা করতে চাইছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী জুলাই সনদ সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বলেও জানান তারেক রহমান। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। জনবান্ধব রাষ্ট্র গড়তে সুশাসনের উপর জোর দিয়ে দক্ষ ব্যবস্থাপনা আর নেতৃত্বের মাধ্যমে জনপ্রশাসনের দুর্নীতি নির্মূলে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনপ্রশাসনকে গণমুখী করা গেলে জনগণ সরকারের কার্যক্রমের সুফল থেকে নিশ্চয়ই বঞ্চিত হবে না। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারের যাবতীয় গণমুখী উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার জনপ্রশাসনের উপরে নির্ভরশীল। বিভিন্ন সেক্টর চিহ্নিত করে সরকার দেশে বিদেশে কর্মসংস্থানের সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে কর্মকর্তাদের স্থানীয়ভাবে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার তাগিদও দেন তিনি। জাতীয় ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, মতভেদ থাকাটাই আমাদের মধ্যে স্বাভাবিক, কিন্তু দেশের স্বার্থে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেশের স্বার্থে আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি সংস্কার বাস্তবায়নে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় কনভেনশনে কথা বলেন তিনি। এছাড়া কর কাঠামোর অটোমেশন এবং জ্বালানি আমদানিতে ব্যক্তি স্বার্থ পরিহার করতে সরকারের প্রতি আহ্বান জানান দলটির শীর্ষ নেতারা। মফিউর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রীদের হাত পা বাঁধা হয়ে যেত। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট নিয়ে জাতীয় কনভেনশনের আয়োজন করে এনসিপি। অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা বলেন, জ্বালানি আমদানি নিয়ে সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করছে, যা কখনোই কাম্য নয়। যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিএনপি সরকার দেশকে একটি ভালো জায়গায় নিয়ে যাবে বলেও প্রত্যাশা জানান তারা।
অনেক আমলাও আছে তারা সরকারি চাকরির এই ট্যাগটাকে ব্যবহার করে বেসিক্যালি বিভিন্ন কোম্পানির পারপাস সার্ভ করে এবং গভর্নমেন্টের পলিসিতে তারা তাদের ব্যক্তিগত এজেন্ডাকে পেনিট্রেট করার চেষ্টা করে। বিএনপি সরকার কিংবা বর্তমান সরকার, আমরা তাদেরকে চাই তারা তাদের জায়গা থেকে যেন আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নেতৃত্বটা, যার সবচেয়ে ক্রুশিয়াল সময় আগামী 5 বছর, তারা যেহেতু সরকারে আছে তারা যেন এই নেতৃত্বটা নেয়, নেতৃত্বটা দেয়। আর এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কার বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না, তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেননি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের আহ্বানও জানান তিনি। মানবাধিকার কমিশন, দুদক বা গুম, এই বিষয়ের যে অধ্যাদেশগুলো আছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। যদি আপনাদের কোনো স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে নেমে গেছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ। আর কোনো প্রকার সেন্সর ছাড়াই এখন সরকারের সমালোচনা করা যায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। রাজধানীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবির আলোচনা সভায় এসব কথা বলেন তারা। মুদাসির আলী প্রতিবেদন। রোববার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে টিআইবি। এতে অংশ নেন সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। সভায় উঠে আসে গণমাধ্যমের সংকট, সীমাবদ্ধতা আর সমাধানের পথ। সততা যে স্বচ্ছতা দরকার ছিল, নানা কারণে সংবাদ মাধ্যমগুলো সেগুলো বজায় রাখতে পারেনি। প্রেস ফ্রিডম ডিক্লাইন করে, ওই কান্ট্রির জিডিপি 1 থেকে 2% অটোমেটিক্যালি ফল করে। মালিকের স্বার্থে খণ্ডিত সত্য প্রকাশ করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে না বলে মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ। মালিক প্রতিষ্ঠানের সংবাদ মাধ্যমে দেখা গেছে খবর পার্লামেন্টে প্রধানমন্ত্রী প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে কাদের বিরুদ্ধে দেশ থেকে অর্থ পাচারের অভিযোগ তদন্ত হচ্ছে। কিছু কিছু সংবাদ মাধ্যম তাদের মালিকদের কারণেই সেই তালিকা প্রকাশ করেন। সম্পাদকরা ওখানে কিন্তু আছেন, কিন্তু সম্পাদকরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেননি। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, স্বাধীন গণমাধ্যমের সূচকের তালিকায় বাংলাদেশের যে অবস্থান তা বিগত সরকারের কারণেই হয়েছে। এখন কোনো প্রকার সেন্সর ছাড়াই সরকারের সমালোচনা করা যায় বলেও জানান তিনি। কোনো সেন্সর না করে বকা দিচ্ছেন, যে ক্রোড়পত্রের কথা যখন বলছেন, এটা আমাদের প্রতি একটা স্বীকৃতি যে নাই, সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায়। আমরা চাই সেটা অব্যাহত থাকবে। অন্যদিকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই এখনও সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের আটকে রাখার বিষয়টি তুলে ধরেন বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ। কয়েকজন সাংবাদিক এবং পত্রিকারও সাংবাদিক 5 আগস্টের পরে গ্রেপ্তার হয়েছেন। 18 মাস ধরে এই হত্যা মামলায় তারা আটক আছেন। তাদের কোনো বিচার প্রক্রিয়াও শুরু হয়নি, তাদেরকে জামিনও দেয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মী হিসেবে আমরা এটা আশা করি না। ঢাকায় নিযুক্ত ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইস অবশ্য বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই চাপে রয়েছে গণমাধ্যম। I'm a bit disappointed to say that this is showing that independence of the media is under attack. The most recent global report shows that this is not just in Bangladesh, this is a global phenomenon that is happening all over. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের নীতিগত অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান বক্তারা। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বিগত সব সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সংবাদ কাঠামো তৈরিতে একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্ট।
প্রতি বছরের ন্যায় এবারেও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। দিবসটি উদযাপনে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মুক্ত গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক সমাজ গঠন সম্ভব নয়। কোনো সরকার গণমাধ্যম মুক্ত করার কাজ করেনি, বরং শত্রু হিসেবে চিহ্নিত করেছে বলে অভিযোগ করেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশের প্রতিশ্রুতি ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ গড়ব, এবং কোনো গণতান্ত্রিক সমাজই মুক্ত গণমাধ্যম ছাড়া তৈরি হতে পারে না। অনেক সরকারের আমলেই গণমাধ্যমকে শত্রু হিসাবেই চিহ্নিত করা হয়েছে। বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে মোকাবেলা করা চ্যালেঞ্জিং। সেজন্য বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে বলে জানান মন্ত্রী। সোশ্যাল মিডিয়াতে যে ধরনের অপতথ্য বা মিসইনফরমেশনের যে বিকৃত তথ্যের যে ছড়াছড়ি এবং তার যে ক্ষমতা প্রমাণ হয়ে গেছে যে পৃথিবীর কোনো রাষ্ট্রের আর সেই ক্ষমতা নাই। ডিজিটাল স্পেসের এই যুগে যেভাবে এটা শুরু হয়েছে, তাতে এরকম আবার একটা গ্লোবাল ফোরাম দরকার। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা প্রদানের আশ্বাস দেন তিনি। বলেন, নীতিগতভাবে সকল সাংবাদিককে আইনি নিরাপত্তার নিশ্চয়তা দেবে সরকার। পাশাপাশি দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরিতে গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরুর কথাও জানান তিনি। মাধ্যমকে সাক্ষী রেখে এই পবিত্র দিনে আমি প্রতিশ্রুতি দিতে চাই, নীতিগতভাবে সমস্ত ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী, অ্যাডকোর মহাসচিব আব্দুস সালাম, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী সহ আরও অনেকে। সবাই সাংবাদিক, সবকিছু আমরা লিখছি, আমরা কোথাও দাড়ি কমা সেমিকোলন মানছি না। গণমাধ্যমের উপর যে করায়ত্ত, এর জন্য কিন্তু দায়ী সাংবাদিকরা এবং সাংবাদিক নেতারা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। গণমাধ্যম 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে 10 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় নতুন করে 1261 শিশু হাসপাতালে ভর্তি হয়। 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশের 244 শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরে 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দেয় 40,491 শিশুর মধ্যে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 27,816 শিশু। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 24,090 শিশু। হামে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। টিকাদান ব্যবস্থা ভেঙে পড়ায় রোগটির ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় বলে মনে করছেন চিকিৎসকরা। এর সঙ্গে রয়েছে অপুষ্টি সহ সচেতনতার অভাব। তাই শিশুদের জ্বর সহ যে কোনো উপসর্গে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সভ্যতার ইতিহাসে যুদ্ধ, দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ভয়াবহ আঘাত এনেছে মহামারী ভাইরাস। অদৃশ্য জীবাণু কখনো একটি অঞ্চল, কখনো পুরো পৃথিবীকেই টালমাটাল করে তুলেছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির পরও নতুন নতুন ভাইরাসের দাপটে দিশেহারা মানব জাতি। করোনা মোকাবিলার পর বাংলাদেশে প্রকট আকার ধারণ করেছে হাম। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গেল 15 মার্চ থেকে 2 মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট 49 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 235 জনে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 5,218 জন। সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 39,325 জন। এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে 26,911 জন। হামের র্যাশ উঠছিল, মানে আমরা গোটা হয়েছিল না, লক্ষণ দেখা দিচ্ছিল আর কি। অ্যালার্জি বুঝে আমরা ওষুধ খাওয়াইছি। ওষুধ খাওয়ানোর পরে দেখি ভালো হয় না। ভালো না হওয়ার পর তাদের মুখে টুকে সব ভরে গেছে। ভরে যাওয়ার পর আমরা সদর হাসপাতালে আনছি। জ্বর হয়েছে, তার কিছুদিন 2-3 দিন পর হাম হয়েছে। সমস্যা জটিল হওয়ার আগেই জ্বর সহ যে কোনো উপসর্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য বাচ্চাদের থেকে আলাদা রাখা, 4 থেকে 5 দিন পরে একটু র্যাশ দেখা দেয়, তারপরে ভালো হয়ে যায়। দেখতে হবে জটিলতাগুলা, কি কি জটিলতা হলে হাসপাতালে আসতে হবে। শ্বাসতন্ত্রের যদি প্রদাহ হয়ে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ হয়ে খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া, এবং পরিপাকতন্ত্রের প্রদাহ হয়ে যদি অবাধে ডায়রিয়া শুরু হয়, তখন প্রচুর পানি শরীর থেকে বের হয়ে যায়। এটা যদি হয় তখন কিন্তু আর দেরি করা যাবে না, তড়িৎ গতিতে হাসপাতালে এসে ভর্তি হতে হবে। হাম থেকে বাঁচতে টিকার বিকল্প নেই বলেও জানান এই চিকিৎসক। এই প্রাদুর্ভাব থেকে যদি মুক্ত হতে চান, আপনাকে কিন্তু
95% শিশুকে এই টিকা দিয়ে ফেলতে হবে, তাহলে আমরা এই প্রাদুর্ভাব থেকে মুক্ত হব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অসংখ্য ধন্যবাদ। দেশে কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। উল্টো 22 লক্ষাধিক পশু উদ্ধৃত থাকবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এবছর সীমান্ত দিয়ে অবৈধভাবে কোরবানির পশু প্রবেশ এবং চাঁদাবাজি ঠেকাতে কঠোর নজরদারি করা হবে বলেও জানান মন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। চলতি মাসে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ ঘিরে অবৈধ উপায়ে ভারত থেকে পশু প্রবেশ, কৃত্রিম সংকট সহ থাকে নানা আলোচনা। সচিবালয়ে কোরবানির পশুর চাহিদা সরবরাহ এবং পরিবহন নিশ্চিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। জানান, এবছর কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা 1,23,33,840টি। বিপরীতে চাহিদা ধরা হয়েছে 1,01,06,334টি। পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাকর্ডিং টু আমাদের যত ডাটা আছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে কোরবানির পশুর প্রবেশ ঠেকাতে সরকারের কঠোর নজরদারি থাকবে জানিয়ে প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা এমন পন্থা অবলম্বন করব যাতে করে অন্য দেশ থেকে গরু এসে আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত না করতে পারে। বিশেষ করে একটা সিদ্ধান্ত আপনারা জেনে খুশি হবেন, বর্ডার সাইডে অনেক সময় কিছু বাজার বসে, একেবারে বর্ডারে। আমরা আজকে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই বর্ডার সাইডের ওই বাজারগুলি আগামী দিনে ডাক দেওয়া হবে না। এবার রাজধানীতে 27টি পশুর হাট বসানো হবে বলেও জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 16টা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি হাট, সর্বমোট 27টি হাট ইজরার জন্য রেডি করা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গেল 2 দিনে রাজধানীতে অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত সহ 94 চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার বলেন, তদবিরেও কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি। ইমদাদুল হক খানের প্রতিবেদন। গেল 2 দিন বিশেষ অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত সহ 94 জন চাঁদাবাজকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতেই মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করে ডিএমপি। থানা পুলিশ, ডিবি এবং সিডিডিসি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং 94 জন তাদের সহযোগী চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি কমিশনার মোহাম্মদ সারওয়ার বলেন, অপরাধীদের ছাড়াতে কেউ তদবির করলে ধরে নেওয়া হবে সেও চক্রের সঙ্গে জড়িত। চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধীদের ছাড়ানোর জন্য যদি কেউ তদবির করে কোনো ক্রমেই কোনো তদবির গ্রহণ করা হবে না, ধরে নেওয়া হবে। যারা তদবির করবে অপরাধীদের বিরুদ্ধে ছাড়ানোর জন্য, আমরা মনে করব যে তারাও অপরাধী চক্রের সাথে জড়িত। অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, অনলাইন প্রতারণায় জড়িতদেরও ছাড় দেয়া হবে না। অনলাইন জুয়া, প্রতারণা এবং সংগঠিত অপরাধে প্রযুক্তিভিত্তিক তদন্ত জোরদার করা হয়েছে। অপরাধ প্রবণ নতুন নতুন এলাকা চিহ্নিত করে পর্যায়ক্রমে আরও পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। ডিএমপি কমিশনার জানান, সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে কাজ করছে সমন্বিত বাহিনী। চিহ্নিত এলাকাগুলোতে ব্লক রেড অভিযানের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে। চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান এবং গোয়েন্দার নজরদারি ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে। হকারদের আইডি কার্ড প্রদান ও ফুটপাতের সীমানা নির্ধারণে সিটি কর্পোরেশনের উদ্যোগ তুলে ধরে ডিএমপির এই শীর্ষকর্তা বলেন, এতে করে চাঁদাবাজির সুযোগ বন্ধ হবে। যারা ফুটপাতে হকার তাদেরকে 2 সিটি কর্পোরেশন নির্দিষ্ট আইডি কার্ড দিয়ে দিবে, নির্দিষ্ট জায়গা করে দিছে, এয়ারমার্ক করে দিছে, 3 ফিট বাই 4 ফিট আপনারা দেখছেন মার্কিং, তার মাধ্যমে বুঝবে। তো ওখান থেকে চাঁদাবাজি করার সুযোগ নেই। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক।
ইসরায়েলের সীমান্তবর্তী বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তেল আবিবের বিরুদ্ধে ফাইবার অপটিক ড্রোন ব্যবহার শুরু করেছে সংগঠনটি। এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলের ট্যাঙ্কার। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের সীমান্তবর্তী বসতি আভিভীমে রকেট হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর মধ্যে একটি রকেট প্রতিহত করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন এটি। এদিকে তেল আবিবের বিরুদ্ধে নতুন অস্ত্র ফাইবার অপটিক ড্রোন ব্যবহার শুরু করেছে হিজবুল্লাহ। নতুন এই অস্ত্র তৈরিতে খরচ অনেক কম, এমনকি এগুলোকে সিগন্যাল জ্যামিং প্রযুক্তির মাধ্যমে অকেজো করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলের ট্যাঙ্কার। জাহাজটি প্রায় 19 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 22 কোটি মার্কিন ডলার। এদিকে দেশব্যাপী বিশাল সমাবেশগুলোর কথা উল্লেখ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক বিবৃতিতে জানিয়েছে, এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান। সংস্কার ইস্যুতে গড়িমসি করছে সরকার, অভিযোগ এনসিপির। জ্বালানি আমদানিতে ব্যক্তি স্বার্থ পরিহারের তাগিদ। নানকমুখী হস্তক্ষেপে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে মত বিশেষজ্ঞদের। উত্তরণে আসছে শক্তিশালী কমিশন, বললেন তথ্যমন্ত্রী। এবং দেশে কোরবানি পশুর কোনো সংকট হবে না, জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী। সীমান্ত পথে পশু প্রবেশ ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।